তুমি ভাইয়ার পিছনে লেগে আছো সব সময়। আর তাছাড়া আমাদের অফিসের ব্যাপারে এত নাক গলাচ্ছ কেন তুমি? লেখাপড়া বেশি করেনি, ইন্টারমিডিয়েট পাস করেছে। তুই ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিস? জলিল আঙ্কেলের বিরুদ্ধে কেস করব, সমস্ত এভিডেন্স এবং ডকুমেন্টস আমি রেডি করে ফেলেছি। আমি তোর বাবাকে বলে দিয়েছি, তোদেরকে এ বাড়িতে ফিরিয়ে না আনলে আমি কিচ্ছু মুখে দেবো না। দুদিন না খেয়ে আছো, তারপরে লোকটা নির্বিকার। আপনি শুধু শুধু আমার উপর মাতুবুরি করার চেষ্টা করেন। আমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে আছি 12 বছর। জি, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনার প্রতি মাসের সম্মানী বাবদ গত 2 বছরের সম্মানী চেক 35 লক্ষ টাকা। এত টাকার একটা চেক নিয়ে আপনি ভুল জায়গায় এসেছেন। ওর জেদটা আমার ভালো লাগতো, কিন্তু এখনো যে ও জেদটা এরকম ধরে রেখেছে। তবে মা কিছু করুক বা না করুক, আমি কি করব সেটা আমি ডিসিশন নিয়ে ফেলেছি। কি করবে? আমি অফিসে বসতে চাই, কাজ করতে চাই, আর আমি আমার জায়গাটা ভালো করে বুঝে নিতে চাই। হিমু, আমার কেমন খটকা লাগছে। ইমরান চৌধুরীর মতো মানুষ এত সহজে তোমাকে অফিসে বসতে বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ থাকতে পারে, কিন্তু অফিসে বসতে বলছেন, কি কারণ থাকবে? আমাকে ভাবতে হবে। এই হিমু, চলো আমরা একটু বাইরে যে আজকে বাইরে খাবো, চলো। যখনই আমি তোমার সাথে কোনো ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলি, তখনই তুমি যা ইচ্ছে তাই করো। এখানে চলো, ওখানে চলো। চলো যেতে যেতে গাড়িতে কথা। সো সিক। এই যে ঢাকা শহর, এটাকে আমার মাঝে মাঝে বিস্ময়কর লাগে। কেন স্যার বিস্ময়কর লাগে কেন? আচ্ছা বলো তো, আমার বয়স কত? স্যার 40 বছর হবে, অথবা তার কাছাকাছি। স্যার আপনার বয়স 42 বছর, তার বেশিও হতে পারে, কিন্তু কোনোভাবেই 40-এর নিচে নয়। সেভাবে কিছু বলো। স্যার আমার মনে হয় আপনার বয়স 35 বছর, এর থেকে একদিনও বেশি নয়। তোমার কথাটা যদি সত্যি হতো তাহলে ভালোই হতো। আমার বয়স আজকে এক্স্যাক্টলি 29 বছর 7 মাস 13 দিন। আপনি স্যার এভাবে সময়ের হিসাব রাখেন? হ্যাঁ রাখি, তোমাদের তো সাহস নেই। প্রতিদিন সকালে আমার ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ কি জানো? আমি ক্যালেন্ডারে একটা দিন ক্রস দিই, তার মানে এই দিনটি বা এই রাতটি আমার জীবন থেকে চলে গেল। এনিওয়েজ, যে কারণে আমি বয়সের কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে ঢাকা শহর, এই ঢাকা শহরের পরিবর্তন আমি আমার চোখের সামনে, ইনফ্যাক্ট বলতে পারো যে আমার হৃৎপিণ্ডের উপরে এই পরিবর্তনটা দেখলাম। এই শহরের সীমানা দেখতাম আমরা গুলিস্তান থেকে রামপুরা পর্যন্ত, কিন্তু এখন দেখো এক জায়গা থেকে আরেক জায়গা দেখতে পাবো ঘিঞ্জি একটা শহর, মনে হবে সমস্ত পৃথিবী ডাস্টবিন এই শহর। স্যার আপনি আমাদের প্রিয় ঢাকা শহরটাকে ডাস্টবিন বললেন? হ্যাঁ বললাম, তো ডাস্টবিনের মতো। ধরো এই শহরে যে প্রথম ইটটা গেড়েছিল, মানে এই শহরের যে নকশা করেছিল বা এই শহরের যারা রাস্তাঘাটের প্ল্যানিং করেছিল, তারা যদি আজকের এই ঢাকা শহরটাকে দেখতো তাহলে কখনোই মনে হয় না এই শহরের পত্তন করত। কি আজব কাণ্ড স্যার, আমিও ঠিক আপনার মতো করে চিন্তা করি। ঠিক স্যার, আমিও আপনার মতো করে চিন্তা করি। আমরা সবাই যখন একই রকমের ভাবতে পারছি তাহলে আমরা সবাই একই পথে আছি। চলো উঠি আজকে। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ,
দিলরুবা, আপনি আসিফ সাহেবের পিএস, তার সম্পর্কে আপনি অনেক কিছু জানেন। তাকে খুঁজে বের করতে হলে আপনাকে তার সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে। দেখুন, ওনার সম্পর্কে আমি যা যা জানতাম সবই আপনাকে বলেছি। আপনি তার স্ত্রী সম্পর্কে কি জানেন? ওনার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। অফিসার, আপনি দিলরুবাকে আসিফের স্ত্রী সম্পর্কে প্রশ্ন করছেন কেন? সে অফিসের লোক, অফিস সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে আপনি করুন, কিন্তু আপনার মনে হয় খুব লাগতাছে। লাগতাছে মানে? লাগতাছে মানে বুঝলেন না? আপনি এই চেয়ারে কেন? মানে এটা তো আসিফ সাহেবের চেয়ার। আসিফ তো আমার বন্ধু, আমরা দুজন পার্টনার। আসিফ না থাকলে আমি বসি, এটা সিম্পল। আমি এই কেসের মধ্যে অনেকগুলো সন্দেহ সূত্র দেখতে পাচ্ছি। সন্দেহ সূত্র মানে? জি মিস দিলরুবা, অনেকগুলো সন্দেহ সূত্র। যেমন ধরেন, আপনার আর কায়েস সাহেবের মধ্যে যে গভীর একটা গোপন ইটিস পিটিস সম্পর্ক ছিল। এসব আপনি কি বলছেন? এক্সকিউজ মি। আপনি তো তেতে উঠতেছেন কেন? আমি তোমার সন্দেহের কথা বলছি। আমি কি সত্যি সত্যি বলেছি আপনারা দুজন ইটিস পিটিস করেছেন? যাই হোক, আপনাদের এই গোপন সম্পর্কের মধ্যে আসিফ সাহেব বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই আপনারা দুজনে মিলে তাকে। অফিসার, এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? ভয় খাইছে? ভয় খাওয়ানোর কিছু নাই। আমাদের তদন্ত চলতেই থাকবে। আজ তাহলে উঠি। আমার অনুমতি ছাড়া আপনারা দুজন ঢাকার বাইরে যাবেন না, দুজনই। স্যার, আমার খুবই ভয় লাগছে। কি যে বিপদ আসছে বুঝতে পারছি না। তুমি এখনো এখানে এইভাবে বসে আছো? চলো, খাবে চলো। আমি খাবো না, আর আমি তোমার বাসায় আর কখনো কিছু খাবো না। তুমি বুঝতে পারছো না, কাল রাত থেকে তুমি কিচ্ছু খাও নাই, তোমার শরীর খারাপ হবে। আমি সেটাই চাই। তুমি সেটা চেলে তো হবে না। চলো প্লিজ, চলো খেতে যাই। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ঘৃণা করি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। আমি এও জানি যে ঘৃণার উল্টো পিঠে আছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি। এখন চলো, খাবে চলো। আমি বলেছি আমি খাবো না। তুমি যাবে না? না। ফাজলামি করছো তুমি আমার সাথে। না খেয়ে তুমি একটা সমস্যা তৈরি করবে, আর তার দায় পোহাবো আমি। চলো। আমি বলেছি আমি খাবো না। তুমি চলো। আমি বলেছি তোমাকে খেতে হবে। তুমি কি আমার উপর রাগ করেছো? না, কেন বলো তো?
না মানে 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 কি ঘটনা খুলে বলো। ওই যে ওই টাকার ব্যাপারটা, মানে আমি যে তোমার সাথে কথা না বলেই টাকাটা ফেরত পাঠিয়ে দিলাম, সেজন্য তুমি রাগ করেছো? বেতন, তুমি টাকাটা ফেরত পাঠিয়ে একদম ঠিক কাজ করেছো। আমি ঠিক কাজ করেছি? হ্যাঁ, তুমি যদি তোমার বাবার দেয় চেকটা অফিসের প্রতি মাসের সম্মানী হিসেবে পাঠানো এই টাকাটা ফেরত না দিতে, তাহলে তাদের কাছে আমি, তুমি, আমাদের প্রেম, আমাদের এই দীর্ঘদিনের কষ্ট সংগ্রাম, আমরা যে স্ট্রাগল করছি, আমরা পরাজিত হতাম, আমরা হেরে যেতাম। তাদের কাছে আমাদের কোনো মর্যাদাই থাকতো না। আমি অবশ্য এত সব ভেবে ফেরত পাঠাইনি। টাকাটা দেখে তখন এত রাগ হলো, রাগের মাথায় ফেরত পাঠিয়েছি। পরে অবশ্য মনে হলো ফেরত না পাঠালেই পারতাম, ওটা তো আমারই প্রাপ্য। না, টাকাটা ফেরত পাঠিয়ে তুমি একদম ঠিক কাজ করেছো। এখন তার প্রত্যেকে ভাবতে বাধ্য হবে যে আমরা একেবারে নিঃশেষ হয়ে যাইনি। কিন্তু টাকাটা তো আমাদের প্রয়োজন ছিল। মিথুন, আমরা যখন পালিয়ে এলাম আমাদের তো কিছুই ছিল না, মাথার উপর আকাশ, পায়ের নিচে মাটি। আমরা এক প্রকার বস্তিতে ছিলাম মিথুন। তুমি টিউশনি শুরু করলে, আমি টিউশনি শুরু করলাম, কোচিংয়ে পড়ানো শুরু করলাম, টুকটুক করে কিছু টাকা জমালাম, ছোট্ট একটা দোকানে ব্যবসা শুরু করলাম। এরপর তুমি ফারুকদের ওখান থেকে টাকা নিয়ে এলে, কন্ট্রাক্টারি শুরু করলাম। আজকে আমাদের এই সংকট কেটে উঠছে, আমাদের আজকে হাত অনেক বাড়ন্ত। এমন একটা সময় কেন আমাদের এই প্রয়োজন টাকাটা নেওয়ার? তুমি টাকাটা ফেরত পাঠিয়ে একেবারে ঠিক কাজ করেছো মিথুন। তুমি অনেক ভালো মানুষ। তুমি আমার অনেক ভালো বউ। সুজাতা, দেখো টেবিল ভর্তি কত মজার খাওয়া, একটু খাবে? একটুও খাবে না? না, আমি একটুও খাবো না। সত্যি একটুও খাবে না? আমি একটুও খাবো না। ওকে 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 ওকে, তুমি খেও না, আমি খাই, তুমি আমার পাশে বসে আমার খাওয়া দেখো। ওকে? দিনো সুজাতা, তুমি কিন্তু রান্নাটা খুব ভালো করো। ডেলিশিয়াস, একটু খাবে? না দেখো, অনেক মজা হয়েছে, নাও না। তুমি বরং আর একটু বেশি রাগ হয়ে আমার খাওয়াটা এনজয় করো। হ্যাঁ, তাই নাকি? বলিস কি? এখন কি হবে? এত ভাবার কিছু নেই মা, অশোক বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই যা করবে ভেবেচিন্তেই করবে। যদিও এই কয়েকটা দিনেও খুব বদলে গেছে, কী সব বলে, আমার ভীষণ ভয় লাগে মা। কেন বদলে গেল কেন? ওর ধারণা ছিল আমাদের বিয়েটা হয়ে গেলে ও বাসায় ম্যানেজ করে ফেলতে পারবে। এতগুলো দিন পার হয়ে গেল অথচ ওর বাবা এখনো মেনে নিচ্ছে না। আর এভাবে এ বাসায় থাকতে ওরও খারাপ লাগে। এটাও সত্য, যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষের এভাবে থাকতে খারাপ লাগবে না। কিন্তু ওর বোন, ওই যে খালাতো বোন মাধবী, ও যে এসে বললো ও একটা ব্যবস্থা করবে, তোদের ওই বাড়িতে নিয়ে যাবে, তার কি হলো? মাধবী দি আর অশোকের মা
খুব চেষ্টা করছে, কিন্তু অশোকের বাবা কিছুতেই রাজি হচ্ছে না। তাহলে কি হবে এখন? ও মা, তোমাকে আরেকটা খবর দেই। আবার কি খবর? আমাদের সুজাতা ফুপুও কিন্তু খুব একটা ভালো নেই। তুই কিভাবে জানলি? আমি যা বলি সেটা শোনো। সুজাতা ফুপুর হাজব্যান্ড মানে আমাদের ইকবাল ফুপা সুজাতা ফুপুর সম্পত্তির উপর ভাগ চায়, আর এই জন্য সুজাতা ফুপুর সাথে খুব খারাপ ব্যবহারও করছে। কি শোনালি তুই আমাকে? চারিদিকে এত খারাপ খবর কেন? তোর বাবা শুনলে যে কি কষ্ট পাবে। তোকে কে বলল? আমাকে জাকিয়া আপু বলেছে। তুমি এখানে কি করছো? তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছে কে? অমলেন্দু রায়চৌধুরী। দেশের অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার। শুনেছি তোমার দাদা একজন ব্রিটিশ মহিলাকে বিয়ে করে নিয়েছিলেন। সেই অর্থে তোমার শরীরে তুমি বহন করছো সাম্রাজ্যবাদের রক্ত। অবশ্য আমি এসব কথাবার্তা বলার জন্য এখানে আসিনি, আমি এসেছি একটা ডিসিশন জানানোর জন্য। এতদিন তো শুনেছ যে পিতা পুত্রকে ত্যায্য করে, বাট আজকে ঘটবে উল্টো। আজকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে পিতা হিসেবে ত্যায্য করলাম। গুড জব, এটাই বাকি ছিল। আজ থেকে আমি ধরে নিব আমার জন্মটা ভেবে নেব একটা দুর্ঘটনা। হ্যালো স্যার, তারেক হোসেন নামে একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। ও আচ্ছা, পাঠিয়ে দাও। ওকে স্যার। শোনো, সবাইকে মিটিংয়ের জন্য বলা হয়েছে?
ওকে। এসো বসো বসো। তুমি কম্পিউটার জানো? জি জানি। ইংরেজি কেমন পারো? মোটামুটি, ইংরেজি পড়তে আমার ভালো লাগে। গুড। এক সেকেন্ড। ডালিয়া, তুমি একটু আসবে তো? আচ্ছা, তুমি একদিন আমার গাড়ি থামানোর চেষ্টা করেছিলে। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া commercial